স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি কখনো আমায়? ভোলা কি যায় গো, ভোলা কি যায় গো, সে প্রথম প্রেমের রঙিন ছোঁয়ায়। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো, দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আশা। ঘুমের মধ্যে আমার কম্পোজিশন আসে মাথায়, সিরিয়াসলি? টিউন আসে, ঠিক আছে? তো ওটা হয়, আমি জানি না, যা করান তো মা সরস্বতী করান, ঠিক আছে? আমার না ঘুমের মধ্যে জাস্ট হুক লাইনটা মাথায় এসেছিল, এই শুধু এইটুকুনি এলো, আমি উঠলাম, উঠে জাস্ট মোবাইলে রেকর্ড করলাম। বিকশিত প্রীতি কুসুম হে, এ আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, এ বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে আনন্দ বসন্ত সমাগমে, একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে। নমস্কার, ওয়েলকাম টু হ্যালো অঞ্জনের আরেকটি নতুন পর্বতে। আজকে আমাদের সঙ্গে আছে আমার ভাই, ভাই বলবো না, জামাই বলি ওকে, বেসিক্যালি আমার পুত্র সমকন ওর। পরে আসছি গল্পটাতে। মিতাশ ভরচাজ, কেমন আছিস? নমস্কার, নমস্কার সকলকে। দাদা, খুব ভালো আছি। তুমি কেমন আছো? ফার্স্ট ক্লাস। নমস্কার তোকেও। অদ্ভুত লাগছে না, নমস্কার নমস্কার, হ্যাঁ, সাবাস। আমরা হ্যান্ডশেক করলে মনে বেটার। হ্যাঁ, এটা অনেক বেটার। আচ্ছা, কি কাজ করছিস এখন? চলছে, গান বাজনা নিয়ে বেঁচে রয়েছি। সেটা তো তোর আমি প্রাণ। তো পারি, আর তো কিছু পারি না। ভালো বলেছিস। লাস্ট কি কাজ করলি? লাস্ট আমি এখন কিছু মৌলিক গান করছি, নিজের কিছু কম্পোজিশনের উপর কিছু কাজ করছি। সিনেমার কাজ আসছে, খুব তাড়াতাড়ি একটা সিনেমা রিলিজ করছে, বিনি সুতোর টান বলে। বাহ। তো সেটা চলছে, এবং বাকি নিজের কিছু মৌলিক কাজও করছি। তো এর মধ্যে তো বোধহয় কতগুলো স্টেজ শো করলি বোধহয়। হ্যাঁ, স্টেজ শো তো চলছেই। খুব মুক্ত ভালো। মঞ্চ তো আমাদের প্রাণ, আমাদের অক্সিজেন নেওয়ার জায়গা। হ্যাঁ। আচ্ছা, বলে রাখি, ওর নাম দিয়ে স্ক্রোলে পাবেন, দেখে রাখবেন। যদি যোগাযোগ করতে হয় সরাসরি ফোন করে নেবেন। কি বল? একদম একদম, আমাকেই ফোন করে নেবেন। ওকেই ফোন করবেন, যে কোনো ইভেন্টে বলবেন, বাকিটা ও আপনাদের বলে দেবে। এবার যদি ধর বলি, সাতটা সুরের প্রেমে পড়লি কি করে, কবে? দেখো, ছোটবেলা থেকে বেসিক্যালি বাবা মার কাছে আমার হাতে খড়ি। মা খুব ভালো একজন ক্লাসিক্যাল সিঙ্গার, কিন্তু ফ্যারেঞ্জাইটাল প্রবলেমের জন্য মা গান ছেড়ে দেন। আর বাবা এখনো গান করেন। হুম হুম। ফেসবুকে নিয়মিত উনি গান করেন, ওনার শ্রোতা বন্ধু প্রচুর, আমার থেকেও ফ্যান ফলোয়িং বেশি। বাপ আখির বাপ হতা হ্যায়। বাপ আখির বাপ হতা হ্যায়। তো ছোটবেলায় মায়ের কাছে গল্প শুনেছি যে, যেহেতু আমরা মানে বাবা মা আমি থাকতাম, আমার বর্ন অ্যান্ড ব্রট আপ হচ্ছে, আমার বর্ন হচ্ছে আমার হচ্ছে বর্ধমানে, জন্ম বর্ধমানে, বড় হওয়া আসানসোলে। তো ছোটবেলাতে যখন বাবা কাজে বেরিয়ে যেত, মা রেডিও চালিয়ে দিত, অ্যান্ড আমি সে রেডিও তালে তালে নাকি নাচতাম। মানে কিরকম একটা অদ্ভুত লাগতো দেখতে, আমি তাই ভাবি এখন। কিন্তু মা বলে যে ওটা ওটা দিয়ে নাকি আমাকে শান্ত করতো। তো বলতে গেলে সেখান থেকেই আমার গানের সাথে সূত্রপাত, এবং মা ওই একটা পুশ করা, যা না গান কর না, যা না স্কুলে মঞ্চে ওঠ না, কর না, ওই ব্যাপারটা থেকে গানের প্রতি ভালোবাসা তৈরি হওয়া আস্তে আস্তে করে। বাহ। তো প্রথম মঞ্চে বা প্রথম পারফর্ম কখন, কবে? আমার মনে আছে, আমার ঠিক ক্লাসটা 1 কিংবা 2 হবে। হ্যাঁ, 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 1 কিংবা 2 হবে। আমার গানটাও এক্সাক্টলি মনে আছে। 'মা গো ভাবনা কেন' বাবা তুলিয়ে দিয়েছিল। তাই? হ্যাঁ, যে স্কুলে গাইবি।
আমি সেই হাফ প্যান্ট টাফ প্যান্ট পরে চুলটা যেমন করে আমাদের সময় যেরকম করে বাচ্চাদেরকে চুল আছে তো সিথি খেতে, এখন তো বাচ্চারা খুব স্টাইল করে স্কুলে যায়। হ্যাঁ আমাদের সময় তেল তেল দিয়ে চপচপে করে তেল দিয়ে আস্তে দিয়ে গা মাগো ভাবনা কেন, আমি সেই রকম করে দাঁড়িয়ে মা গো ভাবনা কেন গাইছি। সরি, না এটা কিন্তু বেশ মজার। তারপরে আস্তে আস্তে বাড়িতে তালিম এই সেই করে হ্যাঁ মাচা বা সে হ্যাঁ, প্রথম কিরম করলি? এবার যদি বলতে পারো যে প্রফেশনালি কবে থেকে গান বাজনার সাথে যুক্ত হলাম, সেটা একটা ঘটনা আছে, সেটা ছোট করে বলি। 2013 ছোট সালে, কেন, বড় করেই বল। 2013 সালে আমাদের কলেজে, আমি মতিঝিল কলেজে পড়তাম, তো সেখানে গাঙ্গুলি বলে একটা কন্টেস্ট হয়, যেটা হচ্ছে জিৎ গাঙ্গুলির কম্পোজিশন বা গাওয়া যে কোনো গান গাইতে হবে। তো নর্মালি কলেজ ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিলাম, সবাই বলছে যা কি হচ্ছে দেখে আয়। ইভেন হচ্ছিল ওটা ফার্স্ট ইয়ার ফ্রেশারদের জন্য, আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি। হুম হুম। আমি শিং ভেঙে বাছুরের দলে যোগদান করলাম, গেলাম, সবার গান গাওয়া হয়ে গেছে, অলমোস্ট ওরা উইনারও প্রায় ঘোষণা করে দিয়েছে। গেলাম, এই হয় না একটা পাড়ার কলেজের সিঙ্গার আমাদের ভাই গাইবে একটা গান, গেলাম আমি মন মাঝিরে গানটা গাই। তো ওটা ওদের খুব পছন্দ হয়, এবং পছন্দ হয়ে ওরা বলে যে আমি নাকি ফার্স্ট আই সাবাস। কলেজের মধ্যে। এবার এই ইন্টার 2 লাইন ঝপ করে খালি, শুধু 2 লাইন, কারণ নাহলে আমার না এখানে কপিরাইট দেয় জানিস। রে হ্যাঁ রে, আর বলিস না রে, যা যা মানে দেখুন না, আপনাদের আমি এমন করে গাইবো যেন কপিরাইট দেবে না, হ্যাঁ। পেস্ট রাইট দেবে। হুম, মন মাঝি রে বল না কোথায়, মন মাঝি রে আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। আশা করি পেস্ট রাইটটাই পড়বে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এরম ভাবে তুই যদি বলিস কাউকে, সে তো ফিরে আসবেই। হ্যাঁ, গলাটা দর্দ, আর কি গলা দেখেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক না ইউ। রে, আমি তোর বিশাল ফ্যান রে বাবু, বিশ্বাস কর। মানে আমিও তো তোমার ফ্যান, না না আমার, একদম। তোমার যে কটা কাজ আমি দেখেছি, আমি এটা আমার পডকাস্ট নয়। পডকাস্টের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ধূপকাঠির গন্ধ কখনো আটকে রাখা যায় না। আমি যদি ধূপকাঠি জ্বালিয়ে একটা ঘরে বন্ধ করে রাখি, বলি যে এই ঘরে এই ধূপকাঠিটা জ্বলবে, হবে না, ও ভেন্টিলেটর দিয়ে ছিদ্র দিয়ে ঠিক বেরিয়ে পাশের ঘরে চলে যাবে। ঠিক আছে, তো আমিও তোমার খুব বড় ফ্যান, তোমার কাজ আমার খুব ভালো লাগে। আমি সত্যি কৃতজ্ঞ, থ্যাংক ইউ। তারপর কি হলো? দেন আমি ইন্টার কলেজে আমি সেকেন্ড হই, অ্যান্ড হুম। আমি জিৎ গাঙ্গুলির হাত থেকে প্রাইজ পাই, অ্যাওয়ার্ড পাই, বাহ, সিসি টুর মঞ্চে দাঁড়িয়ে। তো আরে বাহ। এখনো আমার কাছে জিদ্দার নাম্বার রয়েছে, আমি টেক্সট করি, আমি রিপ্লাই মাঝে মধ্যে পাই, আমি খুব লাকি। অ্যান্ড মানে বাই ডিফল্ট জিদ্দার আমার জন্মদিন একই দিনে, 24শে মে। 24শে মে। তা আমি বলি দাদা হ্যাপি বার্থডে, আর আমাকেও আশীর্বাদ করো। প্রত্যেক বছর আমি 24শে মে মেসেজটা জিদ্দাকে করি, বাহ, অ্যান্ড জিদ্দা রিপ্লাই করে। ফ্যান্টাস্টিক। তো এইখান থেকে না আমার মধ্যে একটা স্পার্ক কাজ করে যে গান বাজনাটাকে আমি প্রফেশন বানাবো। প্যাশন তো ছিলই, ভালোবাসা তো ছিলই, ভালোবাসাটা আরো বাড়ে, অ্যান্ড বাই প্রফেশন আমি গানটাকে নিতে শুরু করি, যে না এবার আমি মঞ্চ করব, নিজের একটা ব্যান্ড করব, পারফর্ম করব, কিছু গান বানানোর চেষ্টা করব, মিউজিক ডিরেক্টরদের কাছে যাব যে আমি এরকম গান গাই। এবং 2017 সালে আমার প্রথম অ্যালবাম প্রকাশিত অ্যালবাম, হয়, হ্যাঁ। 2017। আর এই ঘটনাটা হয়েছিল 2013, মানে 4টে বছর তাও লেগে গেছিল নিজেকে পলিশ করতে, স্টুডিও অবধি পৌঁছতে। দেন বাকিটা তোমাদের আশীর্বাদে এখন খুবই ছোট জায়গায় রয়েছি, না কিন্তু না, খুব ভালো গানটা করছিস। নিয়ে রয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই খুব ইম্পর্টেন্ট। ব্যান্ড তো করেছিস একটা। ব্যান্ড আমার অনেকগুলোই ব্যান্ড ছিল, আমার ভেঙে গেছে ব্যান্ড, তারপরে আমি নিজস্ব ব্যান্ড ছিল, ওসি করতাম। এখন নিজস্ব ব্যান্ড রয়েছে, সেটা নিয়ে এখন পারফর্ম করি। এখন তো আছে, হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ বললাম, হ্যাঁ এখন তো হ্যাঁ তোর হ্যাঁ ফুল ফ্লেজেড আছে। তুই তো, তোর বেশ কয়েকটা প্রোগ্রাম তো বোধহয় এই লাস্ট এই শীতকালে মানে হ্যাঁ 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 অনেক কটা করেছিস, হ্যাঁ আমি হ্যাঁ দেখেছি কিছু কিছু তোর হ্যাঁ। ফেসবুকে ওখানে আরামসে খেতে খেতে, কিন্তু চা কফি না খেতে না, খেতে একদম আড্ডা একদম মারতে হবে। একদম, এটা আমরা আড্ডা মারছি। এটা নাহলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, উম, প্রত্যেক শিল্পীর তো কিছু প্রিয় শিল্পী থাকে, একদম যাদের কাছ থেকে তারা অনুপ্রেরণা পায়। এটা এটা ঘটনা হবেই, মানে, হ্যাঁ তারপরে কপি করি না, কিন্তু অনুপ্রেরণা নিতে তো কোনো একদম দোষ নেই। আইডল মানতেই হবে একজন কাউকে। একদম। তোর কে কে? তুমি বলেই দিয়েছো উত্তরটা, কেকে। কেকে স্যার ইজ মাই মানে আইডল যাকে বলে, মানে আমি ওনাকে ভীষণভাবে ফলো করি। শুধু ওনার গান বাজনা না, ওনার লাইফস্টাইল, ওনার ব্যক্তিত্ব, ওনার পারফরমেন্স স্টাইল,
উনি এত সুন্দর একজন সংসারী মানুষ ছিলেন, তার সঙ্গে গানটাকে কি সুন্দর করে উনি চালিয়ে গেছেন। আমার খুব পছন্দের মানুষ। আর ডেফিনেটলি অরিজিৎ স্যার, সোনু নিগম স্যার, এরা তো আছেন, এদের থেকে তো শিখি আমরা প্রতিদিন। কিন্তু ওই হয় না একজনকে নিজের একদম মানে গুরু বানিয়ে নেওয়া, সেটা হচ্ছেন কেকে স্যার। হ্যাঁ, অসম্ভব একজন মানুষ ছিলেন, সেটা ঠিক। আচ্ছা, আমরা যদি ধর আরেকটুখানি এদিকে আগে বাড়ি, তো 17-তে মিউজিক অ্যালবাম করলি, তারপরের পথ চলাটা কিরকম হলো? তারপরে পথ চলাটা খুবই কঠিন, যেমন হয় ভীষণভাবে কঠিন। কাজ পাওয়াটা খুব চাপের হচ্ছিল, কারণ যেখানে কাজ করেছিলাম, যেহেতু তুমি দেখবে নিজে যখন তুমি কোনো কাজ করবে তখন সেই কাজটার প্রতি অনেক বেশি তোমার অধিকার থাকবে, তুমি কাজটাকে নিজের মতো করে বানাতে পারবে। বাট তুমি যখন প্রথম একটা সুযোগ পাচ্ছ, তোমাকে যেরকমভাবে চালনা করা হবে তোমাকে সেরকমভাবেই কাজটা করতে হবে। তো অবভিয়াসলি আমার প্রজেক্টটা যে খুব পছন্দের প্রজেক্ট তা নয়, কিন্তু প্রথম প্রজেক্ট। তো ওইটাকে দেখিয়ে দেখিয়ে কাজ পাওয়া, বিভিন্ন মিউজিক ডিরেক্টরদের সঙ্গে মানে আলাপ আলোচনা, পিচ করা, স্যার একটা কাজ দেবেন, আমি খুব হাত জোর করে কাজ চাইতে পারি হ্যাঁ, একদম, লজ্জা স্যার নেই তাতে। একটা কাজ দেবেন হ্যাঁ, স্যার, লজ্জার কি আছে? যদি আমাকে কাজ, সুটেবল মনে হয় তো। হ্যাঁ, কাজই তো অবশ্যই। চাইছিস। তো এইভাবেই আস্তে করে এগোলাম। প্রথম সিনেমা বলতে গেলে আমার নার্ভ বলে একটি সিনেমা বেরোয়, অমিত মিত্রের সুর, বাঞ্জারা দিল বলে গানটি। তো সে গানটা প্রকাশ পায়। প্রথম সিনেমা কাজ আলাদাই একটা মানে ওটা একটা আলাদা একটা রোমাঞ্চ আছে। আলাদাই একটা রোমাঞ্চ যে একদম ওই রোমাঞ্চটা কোনোদিন, প্রথম সিনেমা বা প্রথম এইটা একটা অন্য জিনিস থাকে। মানে আমার কাছেও তাই। একদমই তাই। বাঞ্জারার দুটো লাইন কি শোনা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। ছোট করে শোনানো ছোট যেতেই করেই পারে। শোন, কারণ আবার বড় করে শোনালে তো বড় আবার, করে আবার না, পেস্ট রাইটটা আবার মাথায় রেখে করতে হবে। হ্যাঁ, কপিরাইট না। কারণ কপিরাইটেরও কপিরাইট হয় কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালো বলেছিস। ওইজন্য পেস্ট রাইট বলছি। একদম। হুম, मैं तो जान के तेरा रास्ता रोक लूं, पर बिन जताए तुझको मान लूं। এরপরে আছে बंजारा दिल, ओ हो हो, इश्क का मिलन, ओ हो है, আহা, बंजारा दिल। এটা হচ্ছে লাভলি, এটা হচ্ছে একটা ভালোবাসার গান। লাভলি, থ্যাংক ইউ, লাভলি। থ্যাংক ইউ সো মাচ, এই থ্যাংক ইউ। না রে, মানে না, এই প্রেম, সাধে তোর প্রেমে পড়ে গেছি, মানে ছি, ছি। বড় ভালো গাছটা, রেয়াজ চালিয়ে যা, ভালো করে গিয়ে যা। তারপরে তো ধর চলে এলো কোভিড। হ্যাঁ, ওইটা একটা খুব মানে আমাদের শিল্পীদের জন্য খুব লস আরকি। মানে হিউজ লস। আমি যদি বলি যে আমার যে জগৎটা গান গায়ে কাঁটা বাজনা, দিচ্ছে দেখেছিস ভেবে? আমার যে গান বাজনার জগৎ, সেখানে দাঁড়িয়ে আমরা সিঙ্গাররা তবু সবাই, সবাই, সবাই। তবু আমরা না মানে ফেসবুকে গান করে at least হ্যাঁ, 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 হ্যাঁ। গানটার মধ্যে বেঁচে ছিলাম। বাট আমার খারাপ লেগেছিল যারা মুক্তমঞ্চের বাকি যারা শিল্পী হয়, মানে যন্ত্রশিল্পী যারা আলোকসজ্জায় থাকে, কেন অভিনেতারা? তারা কি করেছে? অভিনেতারা লাস্টে দেখছি সিরিয়াল হচ্ছে ঘর থেকে শুট করে। কি করবে? তাও তো বেশি দিন করতে পারা করতে তো যায়নি। হবে, তাও বেশি দিন হবে। করতে পারা যায়নি তো। হয়নি তো। হয় না তো। হয়নি। আমি যদি ঘরে ফুটবলটা নিয়ে নাচানাচি করি তাহলে আমি মাঠের মজা পাবো কি করে? আমাকে ফুটবলটা মাঠে গিয়ে খেলতে হবে। আমরা করেছি, আমরা ব্যান্ড নিয়ে অরেঞ্জ স্টুডিও বুক করে আমরা ডিজিটাল কনসার্ট করেছি। বাট সে আনন্দ পাইনি। সামনে অডিয়েন্স যদি না বসে থাকে, আমি কাকে গান শোনাবো? কেমন একটা ভূতের মতো লাগছে ব্যাপারটা। গান গেয়ে যাচ্ছি, সবাই ফুল প্লেজেতে বাজাচ্ছে কিন্তু সেই স্পার্ক পাচ্ছি না। মানে পুরো 20টা কোভিড 21টা আমাদের তো ওরকম ভাবেই গেল। কোভিড আমাদের খুব ক্ষতি করে দিয়ে গেছে। ইভেন খুব, খুব। আমার নিজের কোভিড হয়েছিল। আমার ফুল ফ্যামিলির কোভিড হয়েছিল। তো মানে আমি শারীরিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমি পরবর্তীকালে দম পাবো কিনা। আমার নিঃশ্বাসের প্রবলেম হতো, আমার সাফোকেশন হতো প্রচুর। হুম। লাংসে খুব এফেক্ট পড়েছিল। দেন বেঁচে আছি, ভালো আছি। না, না, ভালো থাকবি বাবা। তারপর 21 ক্রস করলো, কোভিড শেষ হলো, তারপরের জার্নিটা? তারপরে জার্নিটাই আমার 22 থেকে আমাদের মোটামুটি সিনেমার কাজগুলো শুরু হয় পরপর। 24 আমার নার্ভ সিনেমাটা রিলিজ হয়। আর 22 প্রায় 23 মনে হয় রেকর্ডিং হয়েছিল। লং টার্ম প্রসেস থাকে। দেন 24 রিলিজ হয়। দেন 23 থেকে আবার আস্তে করে ঘুরে দাঁড়ানো। 2025 তুমি তো জানো ওটিটি সম্মান অ্যাওয়ার্ড পাই রেড ওয়ান এন্টারটেইনমেন্ট থেকে। তো এই আরকি আস্তে করে প্রাপ্তিগুলো
আবার আসতে শুরু করে। আমাদের তো শিল্পীদের জীবনই তাই, চড়াই উতরাই চড়াই একদম। উতরাই। তারপরে 25-এ তোর একটা জীবনের খুব একটা বড় জিনিস ঘটেছে, একদম। যেটা 26-এও আবার ঘটলো। 26-এও ঘটলো, 25-এ আমার রেজিস্ট্রি, 26-এ আমার 26-এ তোর বিয়ে। বিয়ে। আমার বউ খুব মিষ্টি মানুষ। ভীষণ ভালো। হ্যাঁ, খুব সাপোর্টিভ। আমার যেমন মানে বাবা মার হেল্প ছাড়া আমি বড় হতে পারতাম না। বাকি জীবনটা বাবা মার সঙ্গে বউ দেখবে, আমার শাশুড়ি মা দেখবেন। আমার শাশুড়ি মা খুব ক্যাজ মানুষ, মানে শাশুড়ি মা কম বন্ধু বেশি। মানে আমার বাবার মতো আমার শাশুড়ি মা। আমার মা যেমন মা, মাই ডিয়ার, কোলে শুয়ে সব গোপন কথা শেয়ার করতে পারি। বাবা হচ্ছেন একদম মাই ডিয়ার, আমার বাবাকে আমার দাদা মনে হয় দেখলে। মানে হেঁটে যাবো, বললো না ফেসবুক কাঁপাচ্ছে, হ্যাঁ মানে বাবাকে দাদা মনে হবে, এটা তো দাদা তো মনে হয়। আর ক্লিন শেভ থাকে, আমি দাড়ি ফাড়ি রেখে, হ্যাঁ দাড়িটা কাট বাবা মতো হ, মানে এরকম একটা ব্যাপার থাকে সব সময়। আমি বোঝাতে পারি না যে দাড়ি কাটলেই বাবা হওয়া যায় না। এটা ভালো বলেছিস। আমার শাশুড়ি মাও সেম, ওই ক্যাশ খুব, মানে ভীষণ ক্যাশ, মানে একদম প্রাণ খুলে কথা বলতে পারি। তো আমি লাকি আমার মানে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়ে। না, রুমি বড্ড ভালো মেয়ে, মানে এটা আমি ওকে বলার জন্য খুব ভালো, বলছি খুব না। ভালো, খুব সত্যি। সাপোর্টিভ, খুব সাপোর্টিভ, মানে যে কোনো সিচুয়েশনে। ইভেন আমি যদি বলি, আমি এখন যে মৌলিক গানগুলো বানাচ্ছি, এটার পিছনে কিন্তু দুজন দুজন মানুষের খুব হাত। এক রুমি, এক আমার বাবা। বাবা আমাকে অনেক আগে বলতো যে তুই কম্পোজ কর, সুর কর, দেখ পারবি। আর রুমিও, তুমি না সুরকার হবে খুব ভালো। আমি জানি না আমি কতটা ভালো কম্পোজ করতে পারি বা চেষ্টা করি, না না, বড় নিশ্চয়ই মানুষদের থেকে পারবি। ইন্সপায়ার হয়ে চেষ্টা করি, কিন্তু রুমি সাপোর্টটা না পেলে আমি হয়তো অ্যাজ এ কম্পোজার নিজেকে মেলে ধরতে পারতাম না। না না, পারবি পারবি। আর ও ভীষণ সাপোর্টিভ মেয়ে। ওর সঙ্গে তো দীর্ঘ অনেক কটা মাস কাজ করলাম অমর সঙ্গীতে। খুব ভালো একটা মেয়ে, ভীষণ ভালো একটা মেয়ে, কিন্তু খুব বকে। যাই হোক, ছেড়ে দে। নো, বা- নো কমেন্টস, ঘরে তো আমাকে ফিরতে হবে। এই হ্যাঁ, তুই কোনো কমেন্ট করিস না, তোকে আজ বাড়িতেই ফিরতে হবে। আর তারপরে না থাক, আমি কিছু বলিনি রুমি। আমরা কিছু বলি না, আমরা আমরা কিছু কেউ শুনিনি। কিচ্ছু বলিনি, আর কেউ। আমি তো কিছুই বলিনি, না, আমি ও জাস্ট, কিছু বলেনি, সত্যি বলেনি। একদমই তাই। আর তুই কিচ্ছু শুনিসনি। আচ্ছা, এবার যদি বলি, উম, তোর একটা চ্যানেল আছে। হ্যাঁ। তোর ইউটিউব চ্যানেলটার নামটা বল, আমি লিঙ্কটাও এখানে দেবো। ওকে। মানুষ দেখলে দেখুক না, আমার সাবস্ক্রাইব করুক, দেখুন। চ্যানেলের নাম হচ্ছে মিউজিক কোহলিক মিতাস। যেমন আমরা শুনেছি। মিউজিক হলিক হ্যাঁ, মিতাস। হ্যাঁ, মানে মিউজিক হলিক মিতাস। এখানে কিন্তু আমাদের ওটার, আমি দেখি ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে ওটা দিয়ে রাখবো আপনাদেরকে। একদম। আপনারা চাইলে পারে প্লিজ ওটাকেও সাবস্ক্রাইব করুন। আমারটাকেও করুন না, একটু একটু বলে দিস না তুইও। প্লিজ দাদাটা সাবস্ক্রাইব করো, তারপর আমারটা করো। এই না না, আগে ওরটা তারপর আমারটা। ওই দুটোই করো আর হ্যাঁ, কি। দুটোই করো। তারপর এটার পরিকল্পনা কবে থেকে শুরু করলি? এটার পরিকল্পনা এই পুজোয়, মানে এই বছর পুজোয় যেটা গেল, সেই বছর পুজোতে হঠাৎ করে ইচ্ছে হলো একটা দুর্গাপুজোর গান করবো। মানে পুজোর গান তো প্রত্যেক বছরই বেরোয়, বিভিন্ন কম্পোজারদের সাথে কাজ করি, বিভিন্ন রকম গান হয়। ইচ্ছে করলো নিজস্ব একটা কিছু পুজোর গান বার করি। বাহ। তো গানটার নাম হচ্ছে উমা। গানটার তৈরি হয়েছে কোনো একটা ডেটে রাত 1:30টার সময়। ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কি হ্যাঁ, সুইট। হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি হঠাৎ করে আমার না এটা হয়, ঘুমের মধ্যে আমার কম্পোজিশন আসে মাথায়, সিরিয়াসলি? টিউন আসে। ঠিক আছে, তো ওটা হয়, আমি জানি না, যা করান তো মা সরস্বতী করান। ঠিক আছে, আমার না ঘুমের মধ্যে জাস্ট হুক লাইনটা মাথায় এসেছিল। আমি এই শুধু এইটুকুনি এলো। আমি উঠলাম, উঠে জাস্ট মোবাইলে রেকর্ড করলাম। এখনো ঘেঁটে দেখলে হয়তো আমার রেকর্ডিং লিস্টে পাওয়া যাবে। রাত 1:48 বা এরকম কিছু বাজে। রুমিকে ফোন করলাম। হ্যাঁ, কি হয়েছে? একটা গান মাথায় এসেছে। কি গান? হ্যাঁ পাগলামি করো না, না সত্যি হয়েছে শোনো। করলাম, ও কি বুঝলো ভগবান জানে, ভালো হয়েছে বলে শুয়ে পড়েছে। এবার পরের দিন সকালে উঠে, আমি তো একটা কিছু করেছিলাম, এইবার ওটাকে নিয়ে বসে ওয়ার্ক করলাম। এটা মোটামুটি একটা জায়গা দাঁড় করালাম খালি গলায়, শোনালাম। এবারে বলে না প্রথম কাজ, মানে এর আগে অনেক কাজ করেছি, নিজস্ব কম্পোজিশনে কোনোদিন কাজ করিনি। মানে একটা গানকে বড় করেছি, পালন করেছি বাবার মতো, বাট বাবা হয়ে জন্ম দিইনি কোনোদিন গানকে। ঠিক আছে, তো প্রথম জন্ম দিলাম, আমার নিজের সন্তান হলো। মানে আমি জাস্ট বলতাম যে, আমি একটা ট্যাগলাইনও করেছিলাম যে উমা ইজ নট জাস্ট আ গান, উমা ইজ আওয়ার সন্তান। এটা আমি বলেছিলাম যে উমাটা আমাদের ভালোবাসার জায়গা। বানাই, পকেটে তো বাজেট থাকে না,
যা হয়, শিল্পী মানুষ, শিল্পীদের কোনোদিন টাকা থাকে না। টাকা থাকে, সত্যি থাকে না, শিল্পীরা গরিব সত্যি হয়। থাকে না, সত্যি থাকে না। তো এবার পরিকল্পনা করছি গান বানাবো কি করে। গান তো বানিয়ে ফেলেছি, গানটাকে তো শোনাতে হবে মানুষকে, খালি করে তো আর শোনাতে পারবো না। এবারে যাদের যাদের নাম না বললেই নয়, রুমি তো আছেই, তো মেরুদণ্ড আমার, ঠিক আছে? এবারে বাদ বাকি মানে উমার 10টা হাত হিসেবে না 10 জন এসে পাশে দাঁড়ায়। বাহ। 100 জন পাশে দাঁড়ায়নি, 10 জন দাঁড়িয়ে গেছিল। সেই যে 10 জন দাঁড়িয়েছে তাদের আমি কোনোদিনও ভুলবো না। আমার মনে আছে উমা গানটা যদি শুনে থাকো, আপনারা শুনবেন উমা গানটা, দেখবেন যে গিটারের উপরই গানটা পুরো। তো গিটারটা টেক হয়েছিল রাত 12টা থেকে পৌনে 5টা অবধি। 4.5 ঘন্টার বেশি। গিটারিস্ট আর বাজাতে পারছে না, ঢুলছে, আমিও ঢুলছি। কিন্তু বানানো হয়েছে পুরো জিনিসটা। গিটারটা বানাই। যে ছেলেটি অ্যারেঞ্জমেন্ট করে আমার গানের, অর্পণ, সেও জাস্ট আমাকে গিফট করেছে উমাটা। দাদা তুমি করো তো, আমি আছি। ঠিক আছে? যারা ভিডিওর কাজ করেছে, কাস্টিংয়ে যারা যারা ছিল, প্রত্যেকেই খুব ভালো। আমার সবাই খুব কাছের। আর ডিরেকশন যে দিয়েছে সন্দীপ, সেও আমার খুব কাছের। খেটে খুঁটে আমরা এডিটিং করেছি। দুরাত্রির ধরে বসে বসে এডিটিং করেছি। তো উমাটা না যখন ইভেন আমার ইচ্ছে ছিল আমার প্রথম গান, আমার কম্পোজিশনের প্রথম গান আমি বিগ স্ক্রিনে দেখাবো। সে সিনেমা হোক না হোক, এটা আমার ইচ্ছে ছিল। তা আমি প্রথমে রাধায় যাই, রাধা স্টুডিও। তো রাধা সে সময় ফেস্টিভ্যালের জন্য বন্ধ ছিল। তো আমাদেরকে আমার ঠিক এক্স্যাক্টলি নামটা মনে থাকে না, সেক্টর 5 একটি সরকারি হল আছে, ঠিক আছে? সত্যজিৎ রায়ের স্ট্যাচু বসানো, নামটা আমার কিছুতেই মনে পড়ে না, আসল সময় মনে পড়ে নামটা। তো সেখানে যাই, সেখানে আমরা স্ক্রিনিং করাই এবং মিডিয়া আসে, বিশেষ কিছু বিশিষ্ট মানুষ আসেন, আশীর্বাদ করেন। যখন গানটা দেখেছি না, কেঁদে ফেলেছি, জাস্ট কেঁদে ফেলেছি। কে বলেছে ছেলেরা কাঁদতে পারে না? ছেলেরা কাঁদতে না পারে। না, একদম পারে, আমি সবসময় বিশ্বাস করি অনেকে পারে। অনেকে বলে ছেলেরা কাঁদে না, ছেলেরা বা কাঁদা মুখিয়ে উচিত থাকে। নয়, অনেক কিছু কাঁদা, বলে। ছেলেও কাঁদছিস কেন? কেন কাঁদবে না? আবেগ সব করে আবেগ থাকবে, সবার থাকে, কেউ আবেগটাকে আর কন্ট্রোল করে সবকটা ধরে আবেগই রাখে, সবার থাকা উচিত। কেউ আবেগটাকে কন্ট্রোল করে ধরে রাখে, কেউ যেমন অনেকে দেখবে বলে যে ছেলেদের কাঁদতে নেই, মেয়েদের রাগ করতে নেই। কেন করতে নেই? মেয়েরাও ডেফিনেটলি রাগ করবে, মেয়েরাও ডেফিনেটলি রেগে গেলে বাড়ি জিনিস ভাঙবে, যদি রেগে যায়, যদিও রাগ খুব খারাপ জিনিস, তবুও মানে আমার বলার পয়েন্ট হচ্ছে যে আবেগটাকে ধরে রাখবে না। হ্যাঁ, সব বলছিস ঠিক আছে, মেয়েদের নিয়ে আবার রাগ করবে, জিনিস ভেঙে ফেলবে, বেশি বলিস না। বলে দিলাম কেন, তাহলে আর ভাঙবে না। স্বামীর প্রতি ওর এটুকু মায়া আছে, এবং বাকি বাকি যারা দেখছে দর্শক বন্ধুরা, তাদেরও যেন তাদেরও যেন মায়া স্বামীর হয়। প্রতি একটুখানি প্লিজ মায়া হয়। ভাঙবেন না আপনারা, এরম করে ভাঙবেন না, আমাদের এখানে লাগে। ওকে তো ছেড়ে দিন, এখানে লাগে। উমার কি দুটো লাইন শোনাবি? হ্যাঁ, অবশ্যই। আমি জাস্ট হুক লাইনটাই শোনাচ্ছি। হ্যাঁ। হুম, 2 লাইনের জায়গায় আমি 4 লাইন শোনাচ্ছি, কারণ বাহ। এটা কপিরাইট আলটিমেটলি মানে মারবে না, কারণ এটা আমার হ্যাঁ, কম্পোজিশন, এটা আমার তোর, ক্রিয়েশন। এটা তোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জগৎ জননী মা, দু চোখের মণিমা, মেতেছি সবে আসরে। বছর ঘুরে এলো আবার উমা ঘরে। আরে বছর ঘুরে এলো আবার উমা ঘরে। বছর ঘুরে এলো আবার উমা ঘরে। আরে বছর ঘুরে এলো আবার উমা ঘরে। বাহ, পুরো গানটা শুনতে গেলে ওর ইউটিউব চ্যানেলে যান, গিয়ে শুনুন, লিংক দেওয়া থাকবে। তারপর এটার পরপরই তো বোধহয় তোদের বিয়ে। হ্যাঁ, আমাদের প্রি ওয়েডিং এর গানটা আমরা করি, প্রি পরপর ওয়েডিং এর চলতে গান। থাকে আমার হ্যাঁ, চ্যানেলে বেশ কিছু কাজ, তিনটের প্রি মতো ওয়েডিং এর কাজ। গানটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো রুমিকে মাচ। দিয়ে কি গান গাইছিস রে? হ্যাঁ, ভালো গেয়েছে। ও তো বেসিক্যালি খুব ভালো সিঙ্গার, সিঙ্গার, হ্যাঁ, মানে ওরও কিন্তু অনেক দিন রে মানে আজকাল। আমার মায়ের মতো অবস্থা, ফ্যারেঞ্জাইটিস কিছু প্রবলেমের জন্য ওর গলা এখন বসে। ও হ্যাঁ, বেসিক্যালি আমার ভুলগুলো আমি ওকে দিয়ে ধরাই যে কোথায় ভুল করছি, শোনো না কম্পোজিশনটা, ঠিক আছে, দেখো না গানটা। ও বলে দেয়, ওই শুনুন তো, স্পষ্ট স্পষ্ট বক্তা, আমার এটা ও একদম স্পষ্ট বক্তা। আমার এটা ঠিক ভালো লাগে, তুমি একবার করো, তুমি পারবে। বড্ড ভালো গেয়েছে, তুই সুন্দর গেয়েছে। গাইছিস ওকে দিয়ে, আর তুইও খুব ভালো গেছে দুটো। থ্যাংক আমি ইউ, দেখেছি দুজনেরটা, তোদের ওটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওটা কিন্তু আমি শুনবো না এখন, কেন? না না না, ওটা আপনারা গিয়ে দেখুন, সত্যি ভালো লাগবে। মানে আমি নিজে দেখেছি বলে বলছি, দেখুন, চ্যানেলে যাবেন, লিংক দেওয়া থাকবে, প্লিজ গিয়ে দেখুন। একদম একদম, প্লিজ গিয়ে দেখবেন। মিউজিক হোলিক মিতাস। আর দাদা তোমার চ্যানেলটা?
হ্যালো অঞ্জন। হ্যালো অঞ্জন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে আমাদের মতো এরকম অনেক ট্যালেন্ট উঠে এসে নিজের কথা বলতে পারে। এই আজকাল আজকাল কথা কথা কে কাকে বলতে দেয়? আজকাল কে কাকে কথা বলতে দেয়? আজকাল কথা বলতেও ট্যাক্স লাগে। ধ্যাৎ, সেই জায়গায় দাঁড়িয়ে অঞ্জনদার মতো মানুষ এবং কিচ্ছু না। যারা ক্যামেরার পিছনে রয়েছে তারাও প্রত্যেককে অনেক ভালোবাসা। না, থ্যাংক ইউ বলবো না। আরে দূর, একদম না। ঠিক আছে। আহ, আমি তো সবসময় আশীর্বাদ করি তুই আরো বড় হ। 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চাস? দেখো আমার ছোট থেকে ইচ্ছা যে প্লেব্যাক সিঙ্গার হওয়ার, সেটা হয়েছি। বাট পরিপূর্ণতা তখন পাবে যখন আমি বলিউডের কোনো কাজ করতে পারবো। বা ধর মানুষের মনে আরো বেশি জায়গা করতে পারবি? একদম। আমার না বেশি কিছু চাই না দাদা। আমার চাই মানুষ চিনুক আমার গান। হ্যাঁ, মানুষ তুমি তুমি ভালোবাসুক। তুমি এই গানটার সিঙ্গার না? হ্যাঁ, আর কিছু চাই না। আর এক্স্যাক্টলি। কিচ্ছু চাই না। বিশ্বাস করো এইটুকুই আমাদের কাছে অনেক। যে কোনো শিল্পীর কাছে। এইটুকুই অনেক যে কাজের মাধ্যমে চেনে। যখন আমি মালদায় শো করতে গেছি পুজোর সময়, যে দাদা আপনার উমা গানটা শুনবো, ওখানকার বাসিন্দারা বলছে, আমি খুব খুশি। হ্যাঁ, যে বাহ, আপনারা এটা কিন্তু শুনেছেন? বড়, এটা কিন্তু বড় না, পাওয়া। আপনারা শুনেছেন? বলছে, আমরা শুনেছি, আমরা শুনবো, কমিটি থেকে শুনতে চাই। এটা গানটা আমি বড় লাইভ করি। পাওয়া। মানে জাস্ট গানটা প্রথম লাইভ করি আমি মালদায়। বাহ, মালদাতে শো করতে গেছি, মালদায় আমি গানটা লাইভ করি। ভেরি ইভেন গুড। আমার নিজের ব্যান্ড ছিল না, আমার মানে ফ্রিল্যান্স ব্যান্ড ছিল, ওখানকার ব্যান্ড ছিল। তাদেরকে জাস্ট গানটা আমি অন স্টেজ বুঝিয়ে দিই যে এই ব্যাপারটা আছে। তারাও বাজিয়েও দেয় কি সুন্দর। বাহ, তো ব্যাস, খুব সুন্দরভাবে গানটা পারফর্ম করতে পারি। আর আমি বিভিন্ন জায়গাতেই আমি চেষ্টা করি আমার যেগুলো গান, মানে শুধু আমার ওন কম্পোজিশন না, আমি যাদের যাদের সাথে কাজ করি, যেমন অমিতদার সাথে প্রচুর কাজ করেছি, ধ্রুবদার সাথে কাজ করি, আম, দেবদার সাথে কাজ করি, এবং অরিন্দম দা, প্রত্যেকের সঙ্গে আমার রিসেন্ট একটা গান বেরোয়, চাকুম চুকুম বলে গানটার নাম। একদম মানে ডান্ডা টাইপ গান। ঠিক আছে, তো গানটা গাইতেও খুব চাপ হয়েছিল, কারণ আমি যে ধরনের গান বাজনা করি সেটা থেকে পুরো বেরিয়ে গানটা। তো সেটাও আমি লাস্ট যে শোটা করেছি সেখানেও মানুষজন প্রায় নিয়ার অ্যাবাউট 15,000 মানুষ, সবাই গাইছে। তো ওর থেকে মনে হয় আর পাওয়া। আর কিছু পাওয়া দরকার নেই। সত্যি তাই, সত্যি তাই। গাড়িতে শো করে গাড়িতে উঠে না, আর মাথাটা জিরিয়ে গান গাইছিল ওরা আমার সাথে। এটাই সাংঘাতিক এটা যে পাওয়া। কি হ্যাঁ, লেভেলের হ্যাঁ, হ্যাঁ। প্লেজার, এটা একজন শিল্পী বোঝে। হ্যাঁ, 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 এটা আমি তোর সঙ্গে একমত। আচ্ছা, একটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলি। একদম। যে দুটো অপশন থাকবে তার মধ্যে তার একটু বলতে কফি হবে। খেয়ে নি, হ্যাঁ, হ্যাঁ, অফকোর্স খেয়ে নে। কারণ আর তোমার প্রশ্ন তো। না, না, খুব সোজা, খুব সোজা। খালি একটু বুঝে চিনতে উত্তর দিস, কারণ এই পডকাস্টটা কিন্তু তুমি দেখবে। হ্যাঁ, একদমই তাই। আর যে প্রশ্ন করব ওই দুটোর মধ্যেই উত্তর দিতে হবে। এটার সঙ্গে ওটা ফোটা মিলিয়ে ফিরিয়ে কায়দা করে দিলে কিন্তু হবে না। ওকে, এটা বাংলা র্যাপিড ফায়ার, যেটা সঙ্গে সঙ্গে মনে হবে সঙ্গে সঙ্গে তুমি সেই বলবি। পিতা পুত্রের অঙ্কের মতো করে দিলে বিষয়টা। এবার আমার মনে হচ্ছে পিতা থেকে পুত্রের বয়স বেশি। আমি জানি না, বিরিয়ানি না চাইনিজ? চাইনিজ। পাহাড় না সমুদ্র? সমুদ্র। আরে লাভলি। সমুদ্র না, মানে আমি এটা বলি, পাহাড় তো ভালো, বাট সমুদ্রে না প্রত্যেকটা ঢেউয়ের একটা গল্প আছে। অ্যাবসলিউট। আমি প্রত্যেকটা গল্প বুঝতে চেষ্টা করি। ঢেউ গেল, ঢেউ এলো, আবার গেল, আবার চলে যাচ্ছে, আবার একটা গল্প নিয়ে ফিরছে। সব করে পৌঁছতেও পারছে না, আগে ভেঙে হ্যাঁ, যাচ্ছে। তুই আমার সমুদ্রের মনের একটা কথা, গল্প আছে। তুই মনের কথা বল। আমি পাহাড়ের কোনো গল্প অস্বীকার করছি না। না, হয়তো কুয়াশা, লোকে বলবে কুয়াশা আসছে, ভেরি নাইস। পাহাড়ের বিউটি আলাদা, সমুদ্র তো শুধু ঢেউ আর বালি আর জল, হ্যাঁ। কিন্তু ওর মধ্যে যে কি প্রত্যেকটা সৌন্দর্য, ঢেউয়ের মধ্যে যেন নতুন একটা কাহিনী নতুন থাকে। গল্প রয়েছে। একদম। আচ্ছা, ফিরে আসি। আহ, নিজের মনের মানুষকে নিয়ে একটা খুব আহ, বড় রেস্টুরেন্টে বা হোটেলের কোথাও ক্যান্ডেল লাইট ডিনার, নাকি আহ, একান্ত একটা এমন জায়গায় চলে যাওয়া যেখানে জানি না, চিনি না, কিচ্ছু না, যেতে যেতেই খাওয়া দাওয়া, কোনো একটা গ্রামটা বা অজানা অচেনা একটা জায়গায়? আমরা খুব সেকেন্ড অপশনটাই বলবো, কারণ আমরা খুব মানে অচেনা জায়গাকে আবিষ্কার করতে ভালোবাসি। আর মানে দুজনে একটু একা সময় কাটাবো, কেউ দেখবে না। বাহ, ফার্স্ট ক্লাস। একদম অবসর সময় আম, মিতাস ভরচাক কিভাবে কাটাতে ভালোবাসবে? মানে সে সিনেমা দেখবে, গান শুনবে, নাকি নিজে গান কম্পোজ করবে? অপশনের মধ্যে যদি বলি, তাহলে বলবো অবসর সময়টা, যেটাতে অবসর মানে আমি ওই সময়টা পুরো ব্ল্যাঙ্ক। আমি ওই সময় গান নিয়ে ভাববই না। আমি ওই সময়টা সিনেমা দেখি, ওয়েব সিরিজ দেখি, অ্যান্ড বা অ্যান্ড কিছু অ্যান্ড এরকম আরেকটা নিজেকে জিনিস এন্টারটেইন করা। যেটা অপশনে নেই, সেটা হচ্ছে খেলা।
আমি ভীষণ খেলা পাগল ছিলাম। হ্যাঁ মানে ঠিক আছে, মানে বুঝলাম, মানে একদম ফুল টু এন্টারটেনমেন্ট। আচ্ছা, এবার একটা একটু একটু কঠিনে যায়। আসো। ধর একটা ভালো প্লেব্যাক পেয়েছিস, হুম। অর্থনৈতিকভাবেও খুব ভালো, সেরকম সময়তে তুই একটা অপরচুনিটি পেলি, হয়তো অনেকদিন ধরে তোর একটা স্বপ্ন ছিল একটা তোর নিজের কম্পোজিশন যেটা তুই রেকর্ডিং করবি, ফিনান্সার পেয়ে গেলি, কিন্তু দুটোই তোর ডেটটা একশো, যে কোনো একটাকে চুজ করতে হবে, কোনটা? কম্পোজিশন ডেফিনেটলি। জন্ম দেওয়াটা আলাদাই মজা। হ্যাঁ মানে, কিন্তু আবার অনেক সময় হয় কি জানিস, আমাদেরও হয়, আমারও হয় এটা, হয়তো তখন অর্থনৈতিক সংকট চলছে, হুম। অনেক সময় নিজেকে স্যাক্রিফাইস করে আবার কাজ করতেও হয়, যদি সেই লেভেলের টাকা সেই হয়। লেভেলের টাকা হয়। তুই কিন্তু আমি নিজেই যখন ফিনান্সার পাচ্ছি আমি কাজটাকে না সেইভাবে নামাবো, যাতে ওই কাজ থেকে আমার কাছে আরো কাজ আসে। কারণ আমি এখন এই মুহূর্তে আমার কাছে ফিনান্সার নেই বলে আমি কম্প্রোমাইজ করে কাজ করছি। মানে কোথাও গিয়ে মনে হচ্ছে না আমি একটা লাইভ মিউজিক আমি রেকর্ড করতে পারছি না। আমাকে কষ্ট করে কাজ করতে হচ্ছে। তখন আমি ফিনান্সার যখন পাবো, আমি কাজটাকে সেভাবে করতে পারবো। আমার দৃঢ় বিশ্বাস যে আমি যদি সেই লেভেলে একটা কাজ করতে পারি, আমি ওটা থেকে আরো অনেক কাজ পাবো। সেটা ঠিক। আচ্ছা, এবার একটু আরেকটু কঠিন যে, যাও, কোনো সমস্যা নেই। যাতে রুমি তোকে বাড়ি থেকে ধরতে পারে। রে, হ্যাঁ, হয়ে গেল। না আজ থেকে ৫-১০ বছর পরে বা ৫-৭ বছর পরে থেকেই প্রচুর ফোন টোন আসছে, হয়তো উল্টো দিক থেকে একজন ফোন করে বললো, আমি না আপনার বিশাল ফ্যান, হুম। একদিন একটা কফি ডেটে যাবেন? হুম। যাবি কি যাবি না? কফি ডেটে যাবো না। ডেফিনিটলি হ্যাঁ, ডেফিনিটলি যদি কাজের কোনো বিষয় হয়, ধরো তিনি তোকে, তোর ফ্যান, বিশাল ফ্যান, ঘরে ডেকে নেবো, আড্ডা দেবো। বউয়ের সামনেই আড্ডা দেবো। অলরেডি ফোন আসে। আমি তাই জন্যই বলছি, আমি হোমওয়ার্ক করেছি, আমি কিন্তু তোর ফেসবুক ফলো করে দেখে নিয়েছি কি কি লাস্ট ২-৩ বছরে কি কিরম কিরম মেসেজ তুমি পেয়েছো। হোমওয়ার্কটা না অঞ্জনদা বড্ড ভালো করে, সেটা জানো তো? বুঝতেই পারছি। আমার গুরু সবসময় বলতেন যে কোনো চরিত্র করতে গেলে সেটা নিয়ে পড়াশোনা করতে আগে হবে, ফলে পড়াশোনা করতে হবে। ফলে তো আমি যখন ইন্টারভিউ নিতে যাই তারা কিন্তু পড়াশোনা পড়াশোনা করে করে নাও। যাই। না, আমি একদম ডেফিনিটলি ঘরে ডাকবো। ঘরে চলে এসো, আড্ডা হবে। বাহ, ফার্স্ট ক্লাস। কফি তো খাওয়ারই কথা। আচ্ছা, এবার লাস্ট আরেকটুখানি যাই, কারণ আমি চাই একটু রুমি একটু দেখিস তো। দেখছে তো, দেখছে তো। না না, আমরা দেখিস মানে ভালো করে দেখিস তো। ভালো করেই দেখো। মানে ধর একটা স্টেজ শো করছিস, ফাটিয়ে গেছে, এটা তো হয়, আমাদের ক্ষেত্রেও হয়, হয়, হয়। ধর মাচা মানে বা এমনি গেছি, ফিতে কাটতে গেছি, হুম, লোকজন এসে হুম, হুম, মানে হুম। এমনি বাজার করছে, এসে জড়িয়ে ধরেছে, হ্যাঁ, কি বল? হ্যাঁ, আর তোদের ক্ষেত্রে তো আরো বেশি, হ্যাঁ, লাইভ হ্যাঁ, শোতে পরে হ্যাঁ, হ্যাঁ। প্রচন্ড রকম জড়িয়ে টড়িয়ে ধরেছে। হুম। হ্যাঁ ঠিক আছে করে ছাড়াবি নাকি হ্যাঁ থাকুন ভালো? এই ওটা হাগ। এটা কিন্তু প্রশ্নতে ছিল না রুমি, দেখে নিলি তো কিরম ভাবে ধরবে। এই আমরা ধরি তো এরকম করে। হ্যাঁ ভীষণ, আমাদের আর ধরতে হয়। আর ধরতে হয়, আর তারপরে কি বলতো, খুব ভয়ে ভয়ে ধরি, এমন ভাবে করি না, হ্যাঁ। এদিকে সরিয়ে রাখি, না, ওটা একটা ক্যালকুলেশন। ক্যালকুলেশন। ওটা প্র্যাকটিস করতে হয় রীতিমতো। আলি আমাকে এই, প্রথম থেকে করতে হয়েছে। একদম এই হ্যাঁ মানে পজিশনটা। একদম ঝুঁকে গিয়ে যাতে আমি আমি বলে রাখি নতুন যারা শিল্পী বন্ধু, এই প্রশ্নটা তাদেরও জন্য, যে আপনারা কি করে হ্যান্ডেল করবেন। এই যদি কোলবালিশটা দিয়ে দেখাই, এটা যদি মানুষ হয়, হাই, তুই তো তাও ভালো আছেন? ওই গেলি, আমি তো এরকম যাই রে, এই কোলবালিশটা গেলে ফ্লপ হয়ে গেছে। হ্যাঁ একদম এই তো আমি এরকম বল, হ্যাঁ হ্যাঁ, একদম গ্যাপ। এর থেকে আর কি মানে। মাই গুডনেস, আমার প্রথমটাতে গিয়ে অনেক রকম অভিজ্ঞতা হয়েছে ভাই। আমার আমি গাড়ি নিয়ে যাইনি, ওদের গাড়িতে ২ ঘন্টা দেরি করে দিয়েছিল, অমুকের শালির ছেলের বউ, তার জামাই, সবাই ছবি তুলবে আসবে। আমরা কিন্তু বেসিক্যালি আড্ডা মারছি, এটা কিন্তু কোনো ইন্টারভিউ ভাবে ভাববেন না, পডকাস্ট ভাবেও ভাববেন না, কারণ এ সত্যি খুব ভালো ছিল। আমি একে জামাই বলি এমনি সময়, মানে আপনারা হয়তো জানেন না, আমি বলে ফেললাম এটা, আমি ওকে মিতাশও বলি না, ওকে জামাই বলি, হ্যাঁ, একেও হ্যাঁ, বলি। আর ক্যামেরার উল্টো দিকে যিনি আছেন, যিনি করেন, যার জন্মদিনে আপনারা দেখতে পেয়েছিলেন, তার হাজবেন্ডকেও আমি জামাই বলি। তো আচ্ছা, এবার আমরা লাস্ট একটা প্রশ্নকে দিয়ে শেষ করি, এটা র্যাপিড ফায়ার, এটা এমনি তোকে জিজ্ঞেস করা। আমাদের প্রত্যেক শিল্পীদের ধরা থাকে না যে, ধর আমার যেরকম আমার ২-৩টে ক্যারেক্টার আছে, যেটা যদি কখনো করতে পারি, একটা দেখি না শখ থাকে না, এরকম কোনো গান আছে বাবু তোর যে, ধর এটা যদি আমি গাইতাম, বা কখনো যদি গাইতে পারি, বা যদি রিমিক্স করতে পারি, হয় না ভালো লাগার, বা একটা স্বপ্নের গান কিছু, এরকম কিছু আছে? কভার বলছে মানে কাভার ভার্সন গাইলি cover হয়তো পরে, version গাইলে। আমি বলতে যে কোনো গান যেটা, ইস আমি যদি তখন জন্মাতাম, বা আমি যদি তখন এটা যদি গাইতে পারতাম, এরকম একটা থাকে না, হ্যাঁ, হ্যাঁ, খোয়াইশ তো হ্যাঁ, থাকেই। হ্যাঁ।
আমার মনে হয় না 90s এর গানগুলোর মধ্যে একটা আলাদা একটা ওই খোলা ব্যাপারটা রয়েছে। এখন আর খুলে গাইতে পারি না আমরা। যেমন যেমন কি কি গান, খালি কত নামগুলো বল। তুই ধরো যদি কুমার শানুর গানগুলোই ধরো, আশিকির যে সিরিজটা, বা ওই যদি আমি বলি যে শানের একটি গান আছে, ভুল যা, মানুষটা হাসতে হাসতে দুঃখের গান গেয়েছে, কি সুন্দর না? আমি কোনো সময় গানকেই মানে ছোট করছি না, না না না, কিন্তু না এই হয় একটা 90s এর গান, হ্যাঁ মানে তোর প্রিয় হতেই পারে, মানে খুব ওই স্বাভাবিক। যে অ্যারেঞ্জমেন্টস বলো বা ওই যে একটা অর্কেস্ট্রাল অ্যারেঞ্জমেন্ট হতো, এবং মানে ওই সময়কার রক গান, মানে ওই সময় তো ব্যান্ড সেভাবে ছিল না, মানে মইনের ঘোড়াগুলি, কি arrangement! আহা, গৌতম স্যার কি অ্যারেঞ্জমেন্ট, মানে আহ, নেই কোনো এক্সট্রা কোনো অ্যাগ্রেসিভনেস নেই, মানে গলার টোনের মধ্যে একটা অ্যাগ্রেসিভ ব্যাপার, চিৎকারের দরকার নেই, এখনকার দিনে রক মানে চিৎকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করে চিৎকার করছে না, উনি শান্তভাবে গানটা গেয়ে গেছেন, গানটার মানেটা বুঝিয়ে দিয়ে গেছেন। যাক, খুব ভালো থাক বাবু, অনেক 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 ভালো ভালো গান আমাদের উপহার দে, আমরা খুব ভালো করে পাশে শুনি। থেকেও আশীর্বাদ করো যেন সেই জায়গাটা পৌঁছতে পারি, এবং আমার যারা দর্শক বন্ধু গুরুজনরা আশীর্বাদ করবেন, ছোটরা ভালোবাসা নেবেন, ভালোবাসা দেবেন, যেন আপনাদের মিতাস আপনাদেরকে এইভাবেই গানে গানে মাতিয়ে রাখতে পারে অলওয়েজ। আমার আশীর্বাদ তোর সঙ্গে সব সময় আছে। ব্যাস দাদা, আর কিছু চাই না। আপনাদেরকে আমি যেটা সবসময় বলি, যারা প্রথম দেখছেন, নতুন দেখছেন, হ্যালো অঞ্জনকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যেরকম আমাকে জানান আপনারা কি, কাকে দেখতে চান, কি শুনতে চান, কার সঙ্গে আড্ডা মারতে চান, আমাকে নিশ্চয়ই বলবেন। আমি চেষ্টা করব তাদেরকে আপনাদের কাছে তুলে ধরতে বা নিয়ে আসতে। আর ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। দেখা হবে সামনের সপ্তাহে, কিন্তু শেষ করার আগে ওকে দুকলি দিয়ে শেষ করাবো। সামনের সপ্তাহে দেখা হচ্ছে। নমস্কার। একটা দুকলি যে কোনো গান। উম, সব তো রিলিজ গান গাইলাম, একটা আপকামিং গান গাই, হ্যাঁ প্লিজ। জাস্ট দু লাইনই গাইছি। হ্যাঁ একদম 2 লাইনই খালি। ও, আমি আবারা, তুই দিবানা, এটা আমার আপকামিং একটা গান আছে। বাহ। নমস্কার। নমস্কার।